Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কেস। এর বাংলা অর্থ হচ্ছে কারক। সো এই বিষয়টিকে জানার আগে অবশ্যই তার সংজ্ঞাটুকু জেনে নিতে হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, কেস কি? কেস এর বাংলা অর্থ হচ্ছে কারক। এবার এটা কি বা কেমন, দেখতে কেমন সেটা আমরা এখন জানবো। লক্ষ্য করুন কি বলা হয়েছে। সেন্টেন্সে ভার্ব বা অন্য ওয়ার্ড এর সাথে বিভিন্ন সম্পর্ক স্থাপনের জন্য কোনো নাউন বা প্রোনাউন যে রূপ ধারণ করে তাদেরকে উক্ত নাউন বা প্রোনাউন এর কেস বলে। আমরা কি শিখতে পারলাম? বলা হয়েছে একটি সেন্টেন্সে বাক্যে, তার মানে সেন্টেন্সে ভার্ব বা অন্য ওয়ার্ড এর সাথে বিভিন্ন সম্পর্ক স্থাপনের জন্য কোনো নাউন বা প্রোনাউন এর যে রূপ ধারণ করে, কোনো নাউন বা প্রোনাউন কি করে যে রূপ ধারণ করে তাদেরকে উক্ত নাউন বা প্রোনাউন এর কেস বলা হয়। ভিউয়ার্স, বিষয়টি আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটি এক্সাম্পল দেখব। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে আই গেভ হিম মাই ল্যাপটপ। আই গেভ হিম মাই ল্যাপটপ। আমি আমার ল্যাপটপটি তাকে দিয়েছিলাম। রাইট? প্রশ্ন হচ্ছে এই বাক্যে কি পাচ্ছি, কেসগুলো কি? রাইট? তাহলে আমরা এখানে পাচ্ছি আই গেভ হিম মাই ল্যাপটপ। এই বাক্যে প্রথমত কে আছে? আই, এটা একটি প্রোনাউন। হিম প্রোনাউন, মাই প্রোনাউন। রাইট? প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এখানে আমরা কি শিখছি? কেস বা কারক। রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি আই কে চিহ্নিত করা হয়েছে নমিনেটিভ কেস দিয়ে, হিমকে চিহ্নিত করা হয়েছে অবজেক্টিভ কেস দিয়ে, তারপর মাইকে চিহ্নিত করা হয়েছে পসেসিভ কেস দিয়ে। রাইট? তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আই গেভ হিম মাই ল্যাপটপ। আমি আমার ল্যাপটপটি তাকে দিয়েছিলাম। রাইট? প্রশ্ন হচ্ছে এখানে কাকে দেখতে পাচ্ছি? আই, হিম, তারপর মাই। এই তিনটি হচ্ছে কি? কেস, কারক। একটা নাম দেওয়া হয়েছে নমিনেটিভ কেস, আরেকটি নাম দেওয়া হয়েছে অবজেক্টিভ কেস, আর একটি নাম দেওয়া হয়েছে পসেসিভ কেস। ভিউয়ার্স, এবার আমরা এই বিষয়গুলোর বা কেসের বিস্তারিত আলোচনা জানবো। সো ভিউয়ার্স, আমরা জেনেছি কেস কি বা কারক কি। রাইট? এবার জানবো তার প্রকারভেদগুলো। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে ইংরেজিতে প্রধানত কেস তিন প্রকার বা কারক তিন প্রকার। প্রথমটি হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পসেসিভ কেস। রাইট? তার মানে এই তিন প্রকার কেস রয়েছে ইংরেজিতে। এবার আমরা দেখব যে নমিনেটিভ কেস দেখতে কেমন হয় এবং তার ব্যবহারটুকু। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে নমিনেটিভ কেস মানে হচ্ছে কর্তৃকারক। কোনো সেন্টেন্স এ মূল ভার্ব এর কার্য সম্পাদনের জন্য এর কর্তা বা সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যে রূপ ধারণ করে তাকে কি নমিনেটিভ কেস বা কর্তৃকারক বলে। লক্ষ্য করুন, আবার বলছি, কোনো সেন্টেন্স এ মূল ভার্ব এর কার্য সম্পাদনের জন্য এর কর্তা বা সাবজেক্ট যা বাক্যের শুরুতে বসে সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন যে রূপ ধারণ করে তাকে কি বলা হয়? নমিনেটিভ কেস অথবা কর্তৃকারক বলা হয়। সো আমরা বিষয়টি একটি এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার হয়ে নেব। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে সুলতানা স্লিপস। সুলতানা ঘুমায়। আর নিচে বাক্যে বলা হয়েছে দে লাভ। তারা হাসে। ভিউয়ার্স, প্রশ্ন হচ্ছে এই বাক্যে দেখতে পাচ্ছি মূল ভার্ব কে আছে? স্লিপ। রাইট? এটা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। তারপর পরবর্তী বাক্যে কে আছে? মূল ভার্ব, মেইন ভার্ব লাভ। লাভ মানে কি? হাসা। স্লিপ মানে ঘুমানো। এবার আমরা সংজ্ঞা কি পেয়েছিলাম যে নমিনেটিভ কেস অথবা কর্তৃকারক কেমন? কোনো সেন্টেন্স এ মূল ভার্ব এর কার্য সম্পাদনের জন্য, এই বাক্যে মূল ভার্বকে স্লিপস, এই মূল ভার্বের কার্য সম্পাদনের জন্য এর কর্তা বা সাবজেক্টকে সুলতানা। রাইট? কর্তা বা সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যে রূপ ধারণ করে তাকে নমিনেটিভ কেস বা কর্তৃকারক বলে। যেমন এই বাক্যে স্লিপের কাজটা কে করেছে? সুলতানা। রাইট? তাহলে এটা কি? একটা নাউন। আর এটা কার কাজ করছে? মূল ভার্বের কার্য সম্পাদন করছে এবং কোন রূপে? নাউন রূপে কার্য সম্পাদন করছে। সুতরাং আমরা এটাকে কি বলতে পারি? নমিনেটিভ কেস। তারপর কি দেখতে পাচ্ছি? দে লাভ। তারা হাসে। তাহলে এখানে মূল ভার্বকে লাভ মানে কি? হাসা। তাহলে এই যে মূল ভার্বের কাজটিকে সম্বোধন করছে বা সম্বোধন করার জন্য বসেছে সামনে সাবজেক্ট দে। তার মানে ভিউয়ার্স, এই দেটি কোন ফর্মে আছে? প্রোনাউন ফর্মে আছে। এবং এই যে নাউন ফর্মটি, প্রোনাউন ফর্মটি, এই দুইটাই কি? নমিনেটিভ কেস অথবা কর্তৃকারক, কারণ তাদের দ্বারা কি হচ্ছে? মূল ভার্বের কার্যটি সম্পাদন করা হচ্ছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? যে নমিনেটিভ কেস হচ্ছে কোনো সেন্টেন্সে মূল ভার্ব এর কার্য সম্পাদনের জন্য এর কর্তা বা সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যে রূপ ধারণ করে
তাকে কি বলা হয় নমিনেটিভ কেস অথবা কর্তৃকারক। তাহলে এই বাক্যের নমিনেটিভ কেস হচ্ছে সুলতানা, আবার এই বাক্যের নমিনেটিভ কেস হচ্ছে কি দে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা একটু আগে জানতে পেরেছিলাম যে নমিনেটিভ কেস কাকে বলে, রাইট? তার মানে হচ্ছে কর্তৃকারক কাকে বলে এবং দেখতে কেমন হয়। এবার দেখবো ইউজ অফ নমিনেটিভ কেস, তার মানে কর্তৃকারকের যে ব্যবহারগুলো রয়েছে কি হিসেবে এগুলো ব্যবহার হতে পারে সেগুলো আমরা এখন খেয়াল করব। তখন আমাদের 1 নম্বরে বলা হয়েছে নাউন হিসেবে, রাইট? তার মানে নমিনেটিভ কেস নাউন হিসেবে বসতে পারে বাক্যের মাঝখানে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাসুম ইজ আ বয়, মাসুম ইজ আ বয়, মাসুম একজন কি ছেলে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে, ইজ হচ্ছে ভার্ব, আর এখানে মাসুমটা কি সাবজেক্ট, আর এটা কোন রূপে বসেছে, নাউন রূপে বসেছে। আর ঠিক বুঝতে পারছি যে এই বাক্যের কর্তাকে সাবজেক্ট হচ্ছে মাসুম, আর এটি হচ্ছে নমিনেটিভ কেস। আর এই নমিনেটিভ কেস কোন রূপে বসেছে বা কি হিসেবে বসেছে বাক্যে, নাউন হিসেবে বসেছে, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই বাক্যের নমিনেটিভ কেস হচ্ছে মাসুম, তাহলে মাসুম ইজ আ বয়। তারপর আমরা যদি পরবর্তী বাক্যে দেখতে যাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন হিসেবেও কি বসে, নমিনেটিভ কেস বসে। ঠিক সেক্ষেত্রে বলা হয়েছে শি সিংস আ সং, সে একটি গান গায়, রাইট? তার মানে কি দেখতে পাচ্ছি এই বাক্যের ভার্ব হচ্ছে সিংস, রাইট? যেহেতু এই বাক্যে ভার্ব হচ্ছে সিংস, আর এই ভার্বের কার্য সম্পাদন করছে কে, অবশ্যই দেখতে পাচ্ছি সাবজেক্ট কে, শি। তার মানে হচ্ছে এই মূল ভার্বের কার্য সম্পাদন করছে শি। কোন রূপে বসে, প্রোনাউন রূপে বসে, রাইট? তার মানে আমরা কি বুঝতে পারছি যে এটিও কি একটি নমিনেটিভ কেস বা কর্তৃকারক। আর এটি কোন রূপে বসেছে বাক্যে, প্রোনাউন হিসেবে বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসুম হচ্ছে এই বাক্যে নাউন হিসেবে বসেছে, নমিনেটিভ কেস। তারপর এখানে কে আছে, শি, এটিকে একটি নমিনেটিভ কেস কি হিসেবে বসেছে, প্রোনাউন হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, রাইট? এবার দেখব দেখতে কেমন হয়। বলা হয়েছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় কি নয়, সুখী নয়, রাইট? তার মানে কি দেখতে পাচ্ছি এখানে আর হচ্ছে এই বাক্যের ভার্ব, রাইট? আর এই বাক্যের কর্তা বা সাবজেক্টকে দ্য রিচ, ধনীরা, রাইট? ঠিক সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে রিচ অর্থ কি ধনী, তাহলে এটি কি একটি অ্যাডজেক্টিভ, রাইট? বিশেষণ। প্রশ্ন হচ্ছে এটা কি হিসেবে বসেছে বাক্যে, নমিনেটিভ কেস, এই বাক্যের সাবজেক্টকে দ্য রিচ, ধনীরা, আর এটি কি হিসেবে বসেছে বাক্যে, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মাসুম হচ্ছে নমিনেটিভ কেস যা নাউন হিসেবে বসেছে বাক্যে, এবং শি হচ্ছে নমিনেটিভ কেস যা প্রোনাউন হিসেবে বসেছে বাক্যে, এবং দ্য রিচ এটা হচ্ছে কি নমিনেটিভ কেস, বাক্যের সাবজেক্ট, রাইট? ঠিক সেই ক্ষেত্রে কি হিসেবে বসেছে, সে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এবার আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে জিরান্ড, রাইট? এই 4 নম্বরে জিরান্ড হিসেবেও কি নমিনেটিভ কেস বাক্যে বসতে পারে। দেখতে কেমন হয় চলুন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য কি খারাপ, রাইট, বা ক্ষতিকর। প্রশ্ন হচ্ছে এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি, ভার্ব ইজ, রাইট? আর এই বাক্যের সাবজেক্ট বা কর্তাকে স্মোকিং, স্মোকিং মানে কি ধূমপান, রাইট? প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে কে আছে, বলা হয়েছে জিরান্ড হিসেবে। এখন আগে চিনতে হবে জিরান্ড কি, রাইট? আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম হয়, যেমন মনে করুন ওয়াক, যদি তার সাথে আমরা আইএনজি যুক্ত করি কি হয়ে যাচ্ছে, ওয়াকিং হয়ে যাচ্ছে, রাইট? এই ওয়াকিং হচ্ছে কি একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, এটা হয়ে যাচ্ছে কি জিরান্ড, রাইট? আর জিরান্ড কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিরান্ড হিসেবেও কি নমিনেটিভ কেস বাক্যে বসতে পারে। এবার কাকে দেখতে পাচ্ছি, স্মোকিং। আমরা প্রথমত দেখতে পাচ্ছি স্মোক, স্মোক মানে কি ধোয়া, রাইট? তার মানে হচ্ছে তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, আর দুটি মিলে কি হয়েছে, স্মোকিং ছিল ভার্ব, এখন কি হয়ে গেল, নাউন ফর্ম হয়ে গেল। আর এটিকে বলবো কি আমরা, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম হয়েছে তার মানে জিরান্ড ফর্ম, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের ভার্ব হচ্ছে ইজ, আর এই বাক্যের সাবজেক্ট কে স্মোকিং, ধূমপান, রাইট? তার মানে হচ্ছে এইখানে এই স্মোকিং হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, মানে নমিনেটিভ কেস, যার মাধ্যমে এই বাক্যের কার্যটা সম্পাদন হচ্ছে। এবং এটা কোন রূপে বসেছে, কি হিসেবে বসেছে, বাক্যে জিরান্ড হিসেবে বসেছে। আমরা জিরান্ড কি চিনতে পেরেছি, অবশ্যই আমরা জানি ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম যুক্ত হয় ঠিক সেই ক্ষেত্রে কি হয়ে যায়, এটি জিরান্ড ফর্ম হয়ে যায়, রাইট? আর জিরান্ড কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 5 নম্বরে বলা হয়েছে ফ্রেজ। ভিউয়ার্স
দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে, দ্য বার্ডস অফ বাংলাদেশ আর বিউটিফুল, দ্য বার্ডস অফ বাংলাদেশ আর বিউটিফুল। তার মানে কি বাংলাদেশের পাখিরা কি, পাখিগুলো কি সুন্দর, রাইট? তার মানে কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে ফ্রেজ। আগে জানতে হবে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, রাইট? ঠিক দেখতে পাচ্ছি এখানে কি আছে, দ্য বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখিরা, বাংলাদেশের পাখিগুলো আর বিউটিফুল। এই বাক্যে ভার্ব হচ্ছে আর, আর এই বাক্যের সাবজেক্টকে বা কর্তাকে, দ্য বার্ডস অফ বাংলাদেশ, সবটাই এই বাক্যের সাবজেক্ট। তাহলে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে কে, দ্য বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখিরা বা বাংলাদেশের পাখিগুলো। প্রশ্ন হচ্ছে আমরা বলেছিলাম কি নমিনেটিভ কেস কি হিসেবে বসতে পারে, ফ্রেজ হিসেবেও বাক্যে বসতে পারে। ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, রাইট? শব্দগুচ্ছ কি একটা দিয়ে হয় না, কয়েকটি শব্দ মিলে কি একটি গুচ্ছ হয়, রাইট? শব্দগুচ্ছ হয়। তাহলে দ্য বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাখিগুলো বা বাংলাদেশের পাখিরা, এই সবটাকে একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ। সুতরাং এইখানে দেখতে পাচ্ছি এই বাক্যের সাবজেক্ট বা কর্তাকে দ্য বার্ডস অফ বাংলাদেশ, ভার্বকে আর। তাহলে এই বাক্যের কার্য সম্পাদন করা হচ্ছে কার দ্বারা, এই সাবজেক্ট দ্বারা, দ্য বার্ডস অফ বাংলাদেশ। তবে এটা কি, একটি নমিনেটিভ কেস, মানে কি কর্তৃকারক, রাইট? এবং এটি কি হিসেবে বসেছে, ফ্রেজ হিসেবে বাক্যে বসেছে। তাহলে ভিউয়ার্স আমরা কি শিখতে পারলাম, ইউজ অফ নমিনেটিভ কেস মানে কর্তৃকারকের ব্যবহার। আমরা প্রথমত জেনেছি নাউন হিসেবে কর্তৃকারক ব্যবহার হতে পারে বাক্যে, যেমন মাসুম। তারপর শিখেছিলাম প্রোনাউন হিসাবে, যেমন শি, নমিনেটিভ কেস। তারপর অ্যাডজেক্টিভ, যেমন কি দ্য রিচ। তারপর জিরান্ট, যেমন স্মোকিং, রাইট? তারপর ফ্রেজ, তার মানে হচ্ছে একটি বাক্যে নমিনেটিভ কেস হিসেবে ফ্রেজও বসতে পারে, রাইট? তাহলে দ্য ভার্ডস অফ বাংলাদেশ এটা কি এই বাক্যের একটি সাবজেক্ট, আর যাকে বলতে পারি আমরা কি নমিনেটিভ কেস, যার দ্বারা বাক্যটি ভার্বের কার্যটি সম্পাদন হচ্ছে এবং কি হিসেবে বসেছে, ফ্রেজ হিসেবে বসেছে। সো ভিউয়ার্স আমরা এখন জানবো অবজেক্টিভ কেস কি, রাইট? দেখতে কেমন হয়। তার মানে ভিউয়ার্স এই অবজেক্টিভ কেস এর বাংলা অর্থ হচ্ছে কর্মকারক, কর্মকারক, আর নমিনেটিভ কেস হচ্ছে কর্তৃকারক। সুতরাং দেখবো এখন এই অবজেক্টিভ কেস দেখতে কেমন হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে, বলা হয়েছে কোনো নাউন বা প্রোনাউন সেন্টেন্স এর মেইন ভার্ব বা কোনো প্রিপোজিশন এর পরে বসে অবজেক্ট বা কর্ম হিসেবে এর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে রূপ ধারণ করে তাকে অবজেক্টিভ কেস বা কর্মকারক বলে। বিষয়টি আবার ক্লিয়ার করছি, সেটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউন সেন্টেন্স এর মেইন ভার্ব বা কোনো প্রিপোজিশন এর পরে বসে অবজেক্ট বা কর্ম হিসেবে এর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে রূপ ধারণ করে তাকে অবজেক্টিভ কেস অথবা কর্মকারক বলা হয়। সুতরাং ভিউয়ার্স আমরা দুটি এক্সাম্পল খেয়াল করব। বলা হয়েছে হি ইটস রাইস, সে ভাত খায়, রাইট? এবার কি বলা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এবার সাবজেক্টকে ভার্বকে, ভার্ব হচ্ছে ইট, রাইট? তাহলে এ বাক্যের ভার্ব হচ্ছে ইট, আর এটা হচ্ছে একটি এই বাক্যের মূল ভার্ব বা মেইন ভার্ব। প্রশ্ন হচ্ছে এই বাক্যের কাজটি কে করছে, হি। এটি হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, রাইট? আর এটিকে আমরা কি বলবো, নমিনেটিভ কেস, কর্তৃকারক। প্রশ্ন হচ্ছে এই বাক্যের কে আছে, ইট হচ্ছে আমাদের এই বাক্যের ভার্ব। আমাদের এই সূত্রে কি বলা হয়েছিল যে কোনো নাউন বা প্রোনাউন সেন্টেন্স এর মেইন ভার্ব বা কোনো প্রিপোজিশন এর পরে বসে, তাহলে এখানে কি আছে, মেইন ভার্ব কি ইটস, রাইট? আর তারপরে কে বসেছে, রাইস। ভিউয়ার্স বলা হয়েছে যে মেইন ভার্ব বা কোনো প্রিপোজিশন এর পরে বসে অবজেক্ট বা কর্ম হিসেবে এর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে রূপ ধারণ করে তাকে কি বলা হয়, অবজেক্টিভ কেস। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি, এই মেইন ভার্বের পরে বসেছে তো রাইস। এই রাইসটি হচ্ছে এই বাক্যে অবজেক্টিভ কেস। তার মানে এখানে নমিনেটিভ কেসকে হি, কারণ এই বাক্যে হি কাজ করছে, রাইট? আর এখানে অবজেক্টিভ কেসটাকে রাইস, এটা হচ্ছে কর্ম, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে এই যে রূপটি রাইস, রাইস অর্থ কি, ভাত, রাইট? প্রশ্ন হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, এটা কোন ফর্মে আছে, কোন রূপে আছে, নাউন রূপে আছে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টিভ কেসটি নাউন রূপে বসেছে। আমরা পরবর্তী বাক্যে খেয়াল করব, বলা হয়েছে আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ বাক্যে ভার্ব হচ্ছে গেভ,
ওকে, গেভ। ঠিক সেক্ষেত্রে এই ভার্বটি হচ্ছে এই বাক্যের মূল ভার্ব, যার কাজটি সম্পাদন করছে কে? আমাদের ভার্বের আগে যে আছে সে। তাহলে এই ভার্বের আগে কে বসেছে? আইটি হচ্ছে কি একটি সাবজেক্ট বা কর্তা, যাকে আমরা বলবো নমিনেটিভ কেস, মানে কি কর্তৃকারক, যার মাধ্যমে মূল ভার্বের কাজটি সম্পাদন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি? আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বের পরে কে আছে? হিম, রাইট? তাহলে আমরা কি শিখতে পেরেছিলাম, বা আমরা সংজ্ঞা থেকে কি জানতে পেরেছিলাম? যে কোনো নাউন বা প্রোনাউন, কোনো নাউন বা প্রোনাউন সেন্টেন্স এর মেইন ভার্ব বা কোনো প্রিপোজিশন এর পরে বসে অবজেক্ট বা কর্ম হিসাবে, এই যে মেইন ভার্বের পরে বসে অবজেক্ট বা কর্ম হিসেবে এর সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে রূপ ধারণ করে তাকে অবজেক্টিভ কেস বা কর্মকারক বলে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? মেইন ভার্ব হচ্ছে কে? গেভ, তারপরে কে বসেছে? হিম, আর এটি কি এবাকে অবজেক্টিভ কেস বা কর্মকারক। আর এটা কোন রূপে বসেছে? প্রোনাউন রূপে বসেছে। তাহলে প্রথম বাক্যে পাচ্ছি হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে এখানে ইটের পরে কে বসেছে? রাইস। এটা হচ্ছে কি একটি অবজেক্টিভ কেস, মানে কর্মকারক। আর কোন রূপে বসেছে? নাউন রূপে বসেছে। আবার পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম। তাহলে এখানে মেইন ভার্বকে গেভ, তারপরে কে বসেছে? হিম, এটা একটি অবজেক্ট, রাইট? তার মানে কি অবজেক্টিভ কেস, কর্মকারক। আর এটা কোন রূপে বসেছে? প্রোনাউন রূপে বসেছে। ভিউয়ার্স, আশা করি অবজেক্টিভ কেস খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা জানতে পেরেছি যে অবজেক্টিভ কেস কাকে বলে, রাইট? এবার দেখব ইউজ অফ অবজেক্টিভ কেস, তার মানে কর্মকারকের যে ব্যবহারগুলো রয়েছে ঠিক সেগুলো আমরা এখন দেখব। প্রথমে বলা হয়েছে নাউন হিসেবে, তার মানে আমরা নমিনেটিভ কেজে দেখেছিলাম যে নাউন হিসেবে কি বসতে পারে? নমিনেটিভ কেস বসতে পারে। ঠিক অবজেক্টিভ কেজও বসতে পারে নাউন হিসেবে। এবার দেখব কিভাবে সে বসতে পারে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে, রাইট? প্রশ্ন হচ্ছে এখানে কাকে দেখতে পাচ্ছি? হ্যাভ, এটি একটি ভার্ব, রাইট? তাহলে এই বাক্যের নমিনেটিভ কেস বা কর্তৃকারক কে? সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে কি নমিনেটিভ কেস। এবার প্রশ্ন হচ্ছে এই বাক্যের অবজেক্টিভ কেসটি কে? আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? অবজেক্ট রয়েছে কে? আ কম্পিউটার। আর এটি হচ্ছে কি একটি অবজেক্টিভ কেস বা কর্মকারক। প্রশ্ন হচ্ছে এটি কি কোন রূপে বসেছে? আমরা দেখতে পাচ্ছি নাউন হিসেবে কি বসতে পারে? অবজেক্টিভ কেস বসতে পারে। কে আছে এখানে? কম্পিউটার, রাইট? তাহলে এটি কি একটি নাউন, এবং এই নাউনটি কি অবজেক্টিভ কেস কি হিসেবে বসতে পেরেছে? নাউন হিসেবে বসতে পেরেছে। তারপর আমরা দেখব অবজেক্টিভ কেস প্রোনাউন হিসেবেও বসতে পারে বাক্যের মাঝখানে। দেখতে পাচ্ছি এখানে কে আছে? বলা হয়েছে হি গেভ মি আ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি গেভ হচ্ছে মূল ভার্ব, রাইট? আর এই বাক্যের এই মূল ভার্বের কাজটি সম্পাদন করছে কে? হি। তাহলে এটি হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা, আর এটি কি একটি নমিনেটিভ কেস, রাইট? ঠিক এটি কোন হিসেবে বসেছে? কি হিসেবে বসেছে? প্রোনাউন হিসেবে বসেছে। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে যে অবজেক্টিভ কেসও কি প্রোনাউন হিসেবে বসতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি? হি গেভ মি, সে আমাকে দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে এ বাক্যে অবজেক্ট কে? মি, রাইট? তাহলে এটি কি একটি অবজেক্টিভ কেস, কর্মকারক। প্রশ্ন হচ্ছে কোন রূপে বা কি হিসেবে বসেছে এখানে? এই অবজেক্টিভ কেসটি বসেছে প্রোনাউন হিসেবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কম্পিউটার একটি অবজেক্টিভ কেস, আর মি হচ্ছে একটি অবজেক্টিভ কেস। প্রশ্ন হচ্ছে এখানে কম্পিউটার হচ্ছে নাউন হিসেবে বসেছে, আর মি হচ্ছে একটি প্রোনাউন। তার মানে হচ্ছে কি এই অবজেক্টিভ কেসটি কি হিসেবে বসেছে? প্রোনাউন হিসেবে বসেছে। তারপর আমাদের 3 নম্বর বলা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে, তার মানে অবজেক্টিভ কেস বা কর্মকারক কি হিসেবে বসতে পারে? অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে বা বিশেষণ হিসেবেও বসতে পারে। লক্ষ্য করুন কি বলা হয়েছে? ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, তার মানে কি গরিবকে ঘৃণা করো না। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বটিকে নেগেটিভ করার জন্য ডু নট এসেছে, আর এখানে কে আছে? লুক ডাউন আপন, তার মানে কি গরিবকে ঘৃণা করো না, রাইট? প্রশ্ন হচ্ছে এই বাক্যে ভার্ব দেখতে পাচ্ছি আমরা লুক ডাউন আপন, রাইট? তাহলে এই বাক্যের অবজেক্টকে কাকে ঘৃণা করতে না করতে বলা হয়েছে?
গরিবদেরকে। ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দ্য পোর কি এই বাক্যের অবজেক্ট, তার মানে এটি কি অবজেক্টিভ কেস। প্রশ্ন হচ্ছে এটি কি হিসেবে বসেছে বাক্যে? পোর মানে কি গরিব, এটি কি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারছি যে অবজেক্টিভ কেস অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে। আর এই বাক্যে কে বসেছে? পোর, যেটি কি একটি অবজেক্টিভ কেস, কিন্তু কি হিসেবে বসেছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে জিরান্ড, রাইট? জিরান্ড হিসেবেও কি বসতে পারে? অবজেক্টিভ কেস বাক্যে বসতে পারে। এবার দেখতে পাচ্ছি বলা হয়েছে আই লাইক সুইমিং, রাইট? এবার কাকে দেখতে পাচ্ছি? ভার্ব লাইক। লাইক অর্থ কি? পছন্দ করা। এটা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি মূল ভার্ব রয়েছে লাইক, তার মানে হচ্ছে এই ভার্বের কার্যটি সম্পাদন করছে কে? তার সামনে কে বসে আছে? আই। এটি হচ্ছে এ বাক্যের সাবজেক্ট বা কর্তা, রাইট? তার মানে এই মূল ভার্বের কাজটি সম্পাদন করছে কে? আই। তাহলে এটি কি নমিনেটিভ কেস বা কর্তৃকারক। প্রশ্ন হচ্ছে এই মূল ভার্বের পরে কাকে দেখতে পাচ্ছি? সুইমিং, রাইট? এটি কি আমাদের এই বাক্যের অবজেক্ট। প্রশ্ন হচ্ছে এই সুইমিংটা যে বসেছে এখানে, এটি কি অবজেক্টিভ কেস। কেন? মূল ভার্বের পরে বসেছে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে এটি কি হিসেবে বসেছে? ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? সুইমিং, রাইট? এটি কি অবজেক্টিভ কেস। প্রশ্ন হচ্ছে কি হিসেবে বসেছে? জিরান হিসেবে বসেছে। আমরা তো নমিনেটিভ কেজে দেখতে পেয়েছিলাম যে নমিনেটিভ কেজও কি বসতে পারে? জিরান হিসেবে বসতে পারে, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে কি আছে? সুইমিং, তার মানে কি সাঁতার, রাইট? তার মানে সুইম সাঁতার কাটা, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হওয়ার পর এটি কি হয়েছে? জিরান্ড হয়েছে। আর এই জিরান্ড কি হিসেবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যের নমিনেটিভ কেস হচ্ছে আই, রাইট? কর্তৃকারক হচ্ছে কি আই। আর এখানে কর্মকারক বা যদি বলা হয় অবজেক্টিভ কেস, সেটিকে এ বাক্যে মূল ভার্বের পরে কে বসেছে? সুইমিং। এটি হচ্ছে আমাদের এ বাক্যের অবজেক্টিভ কেস। তবে প্রশ্ন হচ্ছে এটি কোন রূপে বসেছে? কি হিসেবে বসেছে? জিরান্ড হিসেবে বসেছে। তাহলে ভিউয়ার্স, আমরা কি শিখতে পারলাম? ইউজ অফ অবজেক্টিভ কেস। তার মানে এখানে কম্পিউটার হচ্ছে কি অবজেক্টিভ কেস, কর্মকারক, আর কি হিসেবে বসেছে? নাউন হিসেবে বসেছে। তারপর গেভের পরে কাকে দেখতে পাচ্ছি? মি। এটি কি একটি অবজেক্টিভ কেস, কি হিসেবে বসেছে? নাউন হিসেবে বসেছে। তারপর দ্য পোর, এটি কি এ বাক্যের একটি অবজেক্টিভ কেস, কি হিসেবে বসেছে? অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তারপর আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি। তাহলে এখানে এই সুইমিংটা কি হিসেবে বসেছে? এই সুইমিংটা হচ্ছে অবজেক্টিভ কেস। কেন? মূল ভার্বের পরে বসেছে। আর এটি কোন রূপে বসেছে? জিরান্ড হিসেবে বসেছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই অবজেক্টিভ কেস অ্যান্ড এটার যে ব্যবহারটুকু রয়েছে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব পসেসিভ কেস। তার মানে এটি দেখতে কেমন হয়, রাইট? লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো নাউন বা প্রোনাউন অপর কোনো নাউন এর অধিকার হিসেবে এর সাথে সম্পর্ক স্থাপনের জন্য এর পূর্বে বর্ষে যে রূপ ধারণ করে তাকে কি বলা হয়? পসেসিভ কেস বলা হয়, রাইট? তার মানে কি এটি কি অধিকার সূচক, ঠিক আছে? ঠিক ওই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে? আমাদের দুটি এক্সাম্পলে বলা হয়েছে ইট ইজ ফাহিমস ফ্যান, রাইট? ইহা কি ফাহিমের কলম। তারপর বলা হয়েছে ইট ইজ মাই ফ্যান, ইহা আমার কলম, রাইট? সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ফাহিমস বলা হয়েছে, আবার এখানে মাই বলা হয়েছে, রাইট? ইট ইজ ফাহিমস প্যান, ইহা কি ফাহিমের কলম। এই কলমটি কি ফাহিমের একটি অধিকার, রাইট? তারপর বলা হচ্ছে ইট ইজ মাই প্যান, ইহা আমার কলম। এই কলমটিকে আমার একটি অধিকার। আর এই অধিকারটা কাকে দিয়ে প্রকাশ করা হচ্ছে? এই বাক্যে ফাহিমসকে দিয়ে প্রকাশ করা হচ্ছে, রাইট? তারপরে এই বাক্যে কাকে দিয়ে প্রকাশ করা হচ্ছে? মাইকে দিয়ে প্রকাশ করা হচ্ছে। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছি ফাহিমস অ্যান্ড মাই, এগুলো কি পসেসিভ কেস, রাইট? সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। ঠিক সেক্ষেত্রে আমরা কি জানতে পেরেছি যে যখন কোনো বাক্যে নাউন বা প্রোনাউনের অধিকার হিসেবে কোনো কিছু বসবে, ঠিক সেই ক্ষেত্রে এগুলো হবে কি পসেসিভ কেস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইট ইজ ফাহিমস ফ্যান, ইহা কি ফাহিমের কলম। তাহলে এটা কার অধিকার? ফাহিমের। কলমটা কার অধিকার? ফাহিমের। সুতরাং এটা কি পসেসিভ কেস। তারপর কি দেখতে পাচ্ছি? ইট ইজ মাই প্যান, ইহা আমার কলম। তাহলে এই কলমটি কার অধিকার? আমার অধিকার, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? মাই হচ্ছে কি পসেসিভ কেস। সো ভিউয়ার্স, আমরা কি শিখতে পেরেছি আজকে এই ক্লাস থেকে? আমরা শিখতে পেরেছি কেস কাকে বলে বা কারক কাকে বলে, এবং তার যে 3টি ভাগ রয়েছে সেগুলো আমরা আজকে জানতে পেরেছি। সো ভিউয়ার্স, আজকে আমরা এই ক্লাস থেকে জানতে পেরেছি বা শিখতে পেরেছি কেস কি এবং তার প্রকারভেদগুলো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।